কবুল বলার পর মুহূর্তেই বিয়ের আসর ছেড়ে গটগট শব্দ করে চলে যায় আরফিন জাভেদ। কাউকে কিচ্ছু বলার সুযোগ দেয় না। অপয়া বিয়ে দিনই স্বামী ফেলে চলে গেল। ফিসফিসানি ছড়িয়ে পড়ে, কেউ মুখে না বললেও চোখের ভাষা অস্পষ্ট ছিল না। সবার চোখে দোষী হয় বিয়ের কোণে হাদিবা জারিন। বিয়ের আসর ফাঁকা হতে থাকে। একসময় শুধু জারিন একা বসে থাকে, লাল শাড়ি পরা, নিঃশব্দে কান্না ভেজা চোখ নিয়ে মেঝের দিকে তাকিয়ে রয়। ঠিক তখনই তার মামি নাইমা ছুটে এসে জারিনের চুলের মুঠি ধরে টান দেয়। মুখ পোড়া অপয়া মাইয়া, বিয়া করতে না করতে তোর বর তোরে সাইরা দিল। এখন তোর ভরণ পোষণ কেডা দেখবো? হ্যাঁ, জারিন কেঁপে ওঠে, কণ্ঠে ভাঙ্গা সুর। আহ মামি, লাগছে, ছেড়ে দাও। তাতে আরও ক্ষিপ্ত হয় নাইমা। তোর জন্য আমি অপমানিত হইলাম, তোরে সাইরা দিমু? ওর এই মুখ দেখলেই আমার গায়ে আগুন ধরে। এক ধাক্কায় মেঝেতে ফেলে দেয় জারিনকে। লাঠি তুলে নিতে যাবে, ঠিক তখনই এক কণ্ঠ থামিয়ে দেয় তাকে। স্টপ, ওনাকে একটা আঘাত করবেন না। নাইমা ঘুরে তাকায় আগন্তুকের দিকে, বিরক্তি নিয়ে আগন্তুকের আগাগোড়া পরখ করে বলল, তুমি কেডায়? আমি আরিফিন জাভেদ ভাইয়ের অ্যাসিস্ট্যান্ট নাবিল। উনি আদেশ দিয়েছেন ভাবিকে এখান থেকে নিয়ে যাওয়ার। নিয়া যান, এই অপয়ারে আর একদিন ওই বাড়িতে না দেখি। নাইমার চোখে মুখে খুশি ভর করে। অবশেষে সে বাঁচল জারিন নামক এতিম মেয়েটার দায়িত্ব থেকে। জারিন ভয়ে ভয়ে বলে, আমি যাব না। আবারও খেপে গেলেন নাইমা। ক্ষিপ্ত কণ্ঠে বলে, যাবি না? তোর ঘাড়ও যাবে রে মাইয়া। জারিন কেঁদে ফেলে ও নাইমার পা ধরে বলে, মামি দয়া করো, আমাকে পাঠিয়েও না ওই সাইকোর কাছে, মেরে ফেলবে সে আমায়। কিন্তু নাইমা শুনতে চায় না। জামা কাপড়ের ব্যাগ এনে ছেলেটার হাতে ধরিয়ে দেয়। নিয়া যান এক্ষুনি। জারিন বুঝে যায় তার কোনো চাওয়াই এখানে গণ্য নয়। সিদ্ধান্ত নেওয়ার অধিকার তার নেই। যেমন খেলনা বিক্রি করা হয় তেমনই বিক্রি করে দিয়েছে তার জীবনের নিয়ন্ত্রণ। সে চোখ মুছে উঠে দাঁড়ায়, ধীরে ধীরে হাঁটতে থাকে ছেলেটার পেছনে গাড়ির দিকে। বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা চকচকে দামি গাড়িটা দেখে মন কেঁদে ওঠে। ভাগ্য তাকে এতটাই অসহায় করেছে যে বিদায় বেলাতেও কেউ এলো না ওর বিদায় দিতে। কেউ না। চোখ একবার ঘুরিয়ে তাকায় সেই বাড়ির দিকে যেখানে তার শৈশবের শেষ নিঃশ্বাস রয়ে গেছে। 11 বছর বয়সে মা বাবার মৃত্যুর পর ঠাঁই হয়েছিল মামা আফজালের বাড়িতে। মামার আদরে ভাগ্নি হলেও মামির দুই চোখের বিষ জারিন। তাই তো আফজালের অগোচরে নানাভাবে অত্যাচার করত জারিনকে। আফজালের অবর্তমানে শহরের বাইরে রয়েছে এই সুযোগে টাকার বিনিময় জারিনকে বিক্রি করে দেয় জাভেদ এর কাছে। গাড়িতে ওঠার আগে জারিন নাবিলকে জিজ্ঞেস করে, ভাইয়া, আপনার স্যার কোথায়? সুইজারল্যান্ড যাচ্ছেন আজকে, কয়েকদিন পর ফিরবেন। নাবিল উত্তর দেয় সংক্ষেপে। জানলা দিয়ে বাইরে তাকিয়ে একটা গভীর নিঃশ্বাস ফেলে জারিন। যাক, অন্তত কয়েকদিন শান্তিতে থাকা যাবে। নিজের মনে নিজেকেই বলে, আমার ভাগ্যটা এমন না হলেও তো পারতো। কেন যে সেদিন ওই সাইকোর জাভেদের সামনে পড়লাম। আমার ছেড়ে দিন দয়া করে, আমায় মারবেন না। আমি কাউকে কিছু বলবো না, প্রমিস। এক নিঃশ্বাসে কথাগুলো বলে থেমে যায় জারিন। কিন্তু তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার মুখে কোনো ভাবান্তর আসে না। কেবল ভ্রু কুচকে স্থির চোখে তাকিয়ে থাকে জারিনের মুখ পানে। জারিন ছটফট করে চারপাশে তাকায়। কিভাবে এখান থেকে পালানো যায় তারই উপায় খুঁজছে। কিন্তু সে আগন্তুক গম্ভীর গলায় বলে, এই নির্জন জায়গায় তুমি করছোটা কি? আমার বাড়ি যাওয়ার পথ এটা, প্লিজ আমায় যেতে দিন। চোখ দুটো ছলছল করে ওঠে জারিনের। ছেলেটি চোখ বন্ধ করে কয়েকবার গভীর নিঃশ্বাস নেয়, তারপর বলে, যাও, কিন্তু এই ব্যাপারে যদি কাউকে কিছু বলো তোমার অবস্থা হবে ঠিক ওর মতো। সে আঙ্গুল তুলে ইশারা করে মাটিতে কাতরানো এক ছেলের দিকে। জারিন তাকিয়ে দেখে ছেলেটার হাত পা বোধ হয় ভেঙে গেছে, নাক মুখ দিয়ে রক্ত ঝরছে। মুহূর্তেই মাথা চিমচিম করে ওঠে জারিনের। আচ্ছা, মনে থাকবে আমার। মিনমিনে গলায় বলে জারিন। ছেলেটি গম্ভীর স্বরে বলে, গুড, যাও এবার। তবে মাথা থেকে জায়গা এই মুহূর্ত সব কিছু ডিলিট করে দেবে, কারণ আরিফিন যাবে তার কথার অবাধ্যতা সহ্য করে না। জারিন মাথা নাড়িয়ে হাঁটা দেয়। কিছু দূর গিয়ে আবার পিছন ফিরে তাকায়। জাভেদ জারিনের দিকে তাকিয়েছিল। হঠাৎ জারিনকে দাঁড়িয়ে থাকতে দেখে প্রশ্ন করে, কি হলো, আবার দাঁড়িয়ে পড়লে? বড় ভাই, এই আরিফিন জাভেদ কে? এই মুহূর্তেরই মাঝেই জাভেদের চোখ জ্বলে ওঠে রাগে। ইডিয়েট, এখান থেকে চলে যা, তাহলে এখনই মেরে ফেলবো। জারিন কাঁপতে কাঁপতে ছুটে চলে যায় অদৃশ্য হয়ে। এক দেহরক্ষী ভয় ভয় বলে, স্যার, এই ছেলেটাকে কি করব? কোন একটা হাসপাতালের সামনে ফেলে এসে বীজটাকে। মেয়েদের দেখলে বিয়ের বাসনা জাগে, মন চা একেবারে মেরে ফেলি।
দাঁতে দাঁত চেপে বলে ওঠে জাভেদ। দুই দেহরক্ষী আহত ছেলেটিকে নিয়ে চলে যায়। এরপর জাভেদ নাবিলের দিকে তাকিয়ে বলে, নাবিল, জি ভাই। এইমাত্র যাকে দেখলে সেই মেয়েটার পুরো বায়োডাটা সন্ধ্যার মধ্যে আমার টেবিলে চাই। জি আচ্ছা, হয়ে যাবে। জাভেদের ঠোঁটে এক রহস্যময় হাসি খেলে যায়। নিজে নিজে বলে, তুমি নিজে এসছো আমার কাছে বন্দি হতে মেয়ে, এবার মুক্তি নেই তোমার। ভাবি, এসে গেছি, নামুন গাড়ি থেকে। নাবিলের ডাকে জারিন ফিরে আসে অতীত থেকে। সামনে তাকিয়ে দেখে বিশাল এক বাংলো, চারপাশে ঘন জঙ্গল। গাড়ি থেকে নেমে নাবিলের পিছু নেয় জারিন। কলিং বেল বাজতেই দরজা খুলে যায়। ভিতরে ঢুকতেই অবাক হয় জারিন। বাইরের তুলনায় ভিতরের সাজসজ্জা অসম্ভব দৃষ্টিনন্দন। মার্বেলের মেঝে, ধূসর রঙের পর্দা আর অ্যাবস্ট্রাক্ট আর্টে সাজানো দেওয়াল। মুগ্ধ হয়ে তাকিয়ে রয় জারিন সেই দিক পানে। নাবিল তাকে একটি রুমের সামনে দাঁড় করিয়ে বলে, এই ঘরটা আপনার জন্য। সার্ভেন্টদের বলে দিচ্ছি আপনাকে যা কিছু দরকার যেন সরবরাহ করে। আর ভাই কয়েকদিন পর ফিরবেন। জারিন কিছু না বলেই মাথা নিচু করে ঘরে ঢুকেই দরজা বন্ধ করে দেয়। ঘরে ঢুকেই স্বস্তির নিঃশ্বাস ফেলে। চারিপাশে তাকিয়ে দেখে দামি জিনিসপত্রে ঘেরা এক আধুনিক রাজপ্রসাদ যেন। সাইকোর রুচি খারাপ না, পছন্দ আছে। চোখ বড় করে আশেপাশে চোখ বুলিয়ে মনে মনে আওড়ায় জারিন। রাত আনুমানিক 1টার দিকে জারিনের ঘুম ভেঙে যায়। বাইরে জঙ্গল থেকে ভেসে আসছে জন্তুর ভয়ঙ্কর ডাক। ভয় আর অস্বস্তিতে কাঁপতে থাকে সে। বাড়িতে সে একা, সার্ভেন্টরাও যেন নেই। এর মধ্যেই বেজে ওঠে ল্যান্ডলাইন। প্রথম 2বার কেটে যায়, তৃতীয়বার ধরতেই ওপাশ থেকে ভেসে আসে ধমকেশ্বর। হ্যাঁ গাধা, ফোন ধরছিল না কেন? ট্রাস্ট মি, এখন যদি আমি সেখানে থাকতাম থাপ্পড় মেরে তোমার গাল লাল করে দিতাম। একে তো ভয়ে জারিন তটস্থ, তার উপর এমন ধমকে গলা কাঁপতে কাঁপতে ফুপিয়ে কেঁদে ওঠে জারিন। জারিনের ফোপানোর আওয়াজে জাভেদ জোরেই শ্বাস নেয়, নিজেকে শান্ত করে। রিল্যাক্স কিটেন, ভয় পেও না। একটা কাজ করো, জোরে শ্বাস নাও। কাজ হলো যেন ওর কথায়। জারিন জাভেদের কথা মতো শ্বাস নেয় ও ছাড়ে। দূরত পড়ো, মিনি ফ্রিজে তোমার পছন্দের খাবার রাখা আছে, সেগুলো খেয়ে একটু ঘুম দাও, সব ঠিক হয়ে যাবে। জাভেদের নরম গলায় জারিনের ভয় অনেকটাই কমে আসে। এক সময় মুখ ফুটে জিজ্ঞেস করে, আপনি কে? আর আপনি জানেন কি করে আমি ভয় পাচ্ছিলাম? জাভেদ বিরক্ত হয়ে বলে। আহম্মক, যা বলিস তাই করো। বলেই কল কেটে দেয়। জারিন ঠোঁট চেপে ফোঁস করে শ্বাস ফেলে তারপর জাভেদের বলা মতো দোয়া দরুদ পড়ে, খাবার খায় আর ঘুমিয়ে পড়ে। সুইজারল্যান্ড। একজন সুদর্শন যুবক বিছানায় বসে কম্পিউটার স্ক্রিনে তাকিয়ে আছে। সেখানে ঘুমন্ত জারিনকে দেখাচ্ছে ক্যামেরায়। সে মৃদু হেসে ফিসফিসিয়ে বলে, না, থাকা যাচ্ছে না তোমার ছাড়া কিটেন। অ্যাজ সুন অ্যাজ পসিবল আই এম কামিং টু বাংলাদেশ। এর মধ্যে কেটে গেছে আরও 2 দিন। জারিন নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে এই নতুন অচেনা পরিস্থিতির সঙ্গে। জাভেদের কোনো উপায় নেই তার কাছে। সেই দিন রাতের সেই ঘটনার পর থেকে আর কোনো ফোন আসেনি। তবে জারিন নিশ্চিত ওটা জাভেদ ছাড়া আর কেউ ছিল না। রাত হলে একা থাকতে ভয় পায়ও, তাই একজন সার্ভেন্ট রাতের বেলা বাংলোতে থেকে যায়। একা একা সারাদিন থাকতে বিরক্ত লাগছে জারিনের ভেতর। সকাল থেকেই বিরক্ত হয়ে ঘর থেকে বেরিয়ে দেখে রান্নাঘরে 3জন সার্ভেন্ট কাজের ফাঁকে ফাঁকে হাসি ঠাট্টা করছে। ওদের এমন হাসি খুশি দেখে জারিনের কেমন যেন খারাপ লাগে। তার তো কেউ নেই কথা বলার মতো। রান্নাঘরের সামনে যেতেই ওরা চুপ হয়ে যায়। এ কি, কথা বলা বন্ধ করলে কেন তোমরা? আমার জন্য? 3জনের মধ্যে রিমা নামের মেয়েটা বলে, না ম্যাডাম, এমনি। আমাকে ম্যাডাম বলে ডাকতে হবে না, আমি তো বয়সে তোমাদের চেয়েও ছোট। নাম ধরে ডাকো আমায়। ওরা 3জন একটু হকচকিয়ে যায়। আরে এমন করছো কেন? আমার প্রস্তাব পছন্দ হয়নি বুঝি? লিজা নামের মেয়েটি বলে, আসলে সাধারণত কেউ এমন করে মালিককে ডাকতে বলে না। আপনি বললেন তো, তাই একটু অবাক লাগছে। জারিন এগিয়ে এসে লিজার হাত ধরে বলে, সবার আগে আমরা মানুষ আপু, তারপরেই আসে ধনী গরিবের প্রশ্ন। আমি যা বলেছি মনে রেখো। ওরা খুশি হয়ে মাথা নাড়িয়ে সম্মতি জানায়। এরপর জারিন ওদের আত্মায় মিশে যায়। চঞ্চল স্বভাবের মেয়ে জারিন, কিন্তু পরিস্থিতির কারণে এতদিন নিজেকে গুটিয়ে রেখেছিল। এখন সবার সাথে মিশে নিজের ভেতরের গুটিয়ে রাখা স্বভাবটাকে প্রকাশ করছে। আড্ডার মাঝখানে জারিন হঠাৎ বলে ওঠে, আজ আমি রান্না করব। না না, আমরা করেই নেব। তুমি শুধু বলো কি খেতে চাও। সুমির কথায় জারিন মেয়েকে রাগ দেখায়। রোজ তো তোমরাই করো, আজ না হয় আমি করি। মামা বাড়িতে তো আমিই সব করতাম, প্লিজ না করো না। না মানে, স্যার যদি জানতে পারে তুমি রান্না করছো তাহলে আমাদের চাকরি থাকবে না। ওনার কড়া নিষেধ।
তোমাকে রান্নাঘরে ঢুকতে দেওয়া যাবে না। জারিন মনে মনে বলে, সাইকোটা সব কিছুর মধ্যেই বাড়াবাড়ি। আরে চিন্তা করো না, তোমাদের স্যার তো দেশে নেই এখন। আজ আমি বিরিয়ানি রান্না করবো, ফাইনাল। জারিনের জেদের কাছে হার মানে ওরা। সে একা হাতে রান্না শুরু করে দেয়। সুমিরা সাহায্য করতে চাইলে ও জারিন কাউকে কিচ্ছু করতে দেয় না। আড্ডা আর হাসি তামাশার মধ্যে রান্না চলছিল ভালোভাবেই, কিন্তু হঠাৎ এক মুহূর্তেই অসাবধানতায় ফুটন্ত পানির বোলের মধ্যে পড়ে যায় ওর ডান হাত। জারিন ব্যথায় চিৎকার করে ওঠে। লিজারা দৌড়ে এসে দ্রুত ওর হাত বেশিনি ধুয়ে দেয়, বরফ দেয়। বলেছিলাম তো রান্না করতে যেও না। সুমির কণ্ঠে দুশ্চিন্তা ও রাগ। লিজা ফোন করে নাবিলকে জানায়। নাবিল ডাক্তার আনতে যায় এবং মনে মনে বলে, আজ আমার মরণ নিশ্চিত। ভাবি বিরিয়ানি খেতে চাইছিলেন, আমায় বললেই হতো, কিন্তু এখন ভাইয়ের হাত থেকে বাঁচবো কেমনে? ও আমার মা গো। 20 মিনিটের মধ্যে নাবিল ডাক্তার নিয়ে হাজির হয়। ডাক্তার ফুসকা পড়া জায়গায় ব্যান্ডেজ করে কিছু ওষুধ দেয়। ভাবি কেন রান্না করতে গেলেন? ভাই মেরে ফেলবে আমায় আপনার এই রান্নার চক্করে। জারিন মাথা নিচু করে বলে, আমি বুঝতে পারিনি ভাইয়া, এর আগে তো রান্না করলে এমন হয়নি, কিন্তু আজ কি থেকে কি হয়ে গেল? নাবিল আর কিছু বলে না জারিনকে। চলে যেতে নিলেই জারিন ডেকে ওঠে। ভাইয়া এসেছেন যখন তাহলে বিরিয়ানি খেয়ে যান। নাবিল মনে মনে বলে, আর বিরিয়ানি আপনার স্বামী আমায় কাঁচা চিবিয়ে খাবে। তবে মুখে বলে। আচ্ছা খেয়ে যাব না হয়। দুপুরে বিরিয়ানি খেয়ে নাবিল অনেক প্রশংসা করে। সুমি খাইয়ে দেয় জারিনকে, যেহেতু ডান হাতটা পোড়া। পানি পড়ার শব্দে জারিনের ঘুম ভেঙে যায়। দেয়ালে টাঙ্গানো ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 12টা 19। এই সময় ওয়াশরুম থেকে পানি শব্দ আসায় ভয় পেয়ে যায় ও। ছোটবেলা থেকেই ভূতে ভয় জারিনের। আজকে পুরো বাড়িতে জারিন একা। এতদিন রাতের বেলা সুমু থাকতো, কিন্তু আজ সেও চলে গেছে সন্ধ্যার সময় বাকিদের সাথে। জারিনের ভয়কে আরও বাড়িয়ে দিতে ওয়াশরুমের দরজাটা খট করে খুলে যায়। তা দেখে কম্পিউটারের নিচে নিজের মুখটা লুকিয়ে বিড়বিড় করে বলে, রহিমার জামাই টাকলা, ভূতের গলায় জুতার মালা। জারিন অনেক সাহসী, ভূতের পাছায় দিলাম লাথি। হঠাৎ মাথার উপর থেকে টান দিয়ে কেউ কম্পিউটারটা সরিয়ে ফেলে। জারিন চোখ বন্ধ করে বলে, ভূত মামা আমায় খাবেন না, আমি টেস্টি না একদমই। কথার মাঝে জারিন শুনতে পায় পুরুষালী কণ্ঠ। কিন্তু আমার তো মনে হচ্ছে তুমি খুব টেস্টি। চোখ খুলে দেখে সামনে টি শার্ট গায়ে ট্রাউজার পরা জাভেদ দাঁড়িয়ে। আপনি এলেন কোথা থেকে? সুইজারল্যান্ড থেকে। জবাব দেয় জাভেদ গম্ভীর গলায়। জারিন মুখ ভেঙে মনে মনে বলে, বেটা খাটাস, একটু ভালো করে কথা বলে না। জাভেদ হঠাৎ ওর ডান হাত ধরে বসিয়ে নেয়। ব্যথায় জারিন চিৎকার করে ওঠে। জাভেদ জারিনের হাতের দিকে তাকিয়ে দেখে ব্যান্ডেজ করা। তা দেখে ওর কপালে ভাঁজ পড়ে। দেশে আসার জন্য সব কাজ তাড়াহুড়ো করে করার জন্য আজকে সারাদিনই জারিনকে দেখার সুযোগ হয়নি, তাই জারিনের হাত পুড়িয়ে যাওয়ার খবরটা ও জানা নেই। জারিনকে কাঁদতে দেখে মুখে ব্যথা অনুভব হয়। শান্ত কণ্ঠে বলে, কি হয়েছে হাতে তোমার? জারিন কান্না করতে করতে বলে, রান্না করতে গিয়ে হাত পুড়ে গেছে। এই কথা শুনেই জাভেদ রেগে যায় অনেক। একটু ঝুঁকিয়ে জারিনের গাল শক্ত করে ধরে বলে, তোকে রান্না করে কে যেতে বলেছে? হ্যাঁ বেয়াদব। জাভেদের ধমক ও গাল শক্ত করে ধরাতে আরও জোরে কেঁদে ওঠে। তা দেখে জাভেদ নিজের হাত জারিনের গাল থেকে সরিয়ে নেয়। নিজেকে শান্ত করতে জোর লাগায়। শ্বাস নিয়ে জারিনকে বলে, ডোন্ট ক্রাই। জারিনের কান্নার স্বর কমে আসে, তবে ফোপাতে থাকে। তা দেখে বিরক্ত হয় জাভেদ। ধমকে বলে ওঠে, এই মেয়ে, তোকে থামতে বলেছি না? এখনো কান্না করছিস কেন? জাভেদের ধমকে জারিনের কান্না থেমে যায়। জাভেদ তা দেখে বলে, খেয়েছো রাতে? জারিন মাথা নাড়িয়ে না বোঝায়। জাভেদ নিজেকে শান্ত রাখতে চায়, আর জারিনের কার্যকলাপ ওর রাগটা বাড়িয়ে দেয়। কেন খাওনি? জাভেদের প্রশ্নের জবাবে জারিন মিনমিন আওয়াজে বলে, আসলে ডান হাত পুড়ে যাওয়াতে নিজ হাতে খেতে পারিনি, আর সুমব্বু আজ সন্ধ্যায় চলে গেছে, তাই রাতে আর খাওয়া হয়নি। জাভেদ আর কিছু না বলে ঘর থেকে বের হয়ে যায়। তা দেখে জারিন বলে, কথায় কথায় খালি ধমক দেব, বেটা সাইকো কোথাকার। কিছুক্ষণের মাঝে খাবারের প্লেট নিয়ে রুমে আসে জাভেদ। খাবার আনতে দেখে জারিন ভ্রু কুঁচকে বলে, খাবার আনলেন কেন এখন? খাও, ওষুধ খেতে হবে, নাহলে ব্যথা কমবে না। জারিন অবাক হয়। সাইকোটা দেখি যত্ন করতেও জানে। কিছু লোকমা খেয়ে বলে, আর খাবো না, পেট ভরে গেছে। তাহলে বাকি খাবার? আপনি খান আমি এসব অয়েলি ফুড খাই না। প্লিজ খান, খাবার অপচয় করা উচিত না। তাছাড়া আমি হাত পুড়িয়ে রান্না করলাম।
জাভেদ কিছুক্ষণ তাকিয়ে থেকে এক লোকমা মুখে নেয়, তারপর একে একে সব খেয়ে নেয়। ওষুধও খাওয়ায় জারিনকে। জারিন আগ্রহ নিয়ে জাভেদকে প্রশ্ন করে। বিরিয়ানি কেমন হয়েছে? কোনো জবাব না দিয়ে বেলকনিতে চলে যায় জাভেদ। জারিন বিরক্ত হয়ে বলে। একটু প্রশংসা করলে বেটার জাত যাবে বুঝি। নাবিল ঘুমিয়েছিল। হঠাৎ ফোন ভম ভম শব্দ করে বেজে ওঠায় এক প্রকার লাফিয়ে ওঠে নাবিল। ফোন স্ক্রিনে জাভেদ ভাই নামটা ঝলমল করছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 1:05। এই সময় জাভেদের কলে শুকনো ঢোক গিলে ঘুম ওর জানলা দিয়ে পালিয়ে গেছে। নাবিল কল রিসিভ করে হ্যালো বলতেই জাভেদ বলে ওঠে। রাখ তোর হ্যালো, তোর উপর জানানোর দায়িত্ব রেখে আমি দেশের বাইরে গিয়েছিলাম। তোর উচিত ছিল যথাযথভাবে সে দায়িত্ব পালন করা, কিন্তু কি হলো? আসলে ভাই দুঃখিত, আমি বুঝতে পারিনি এমনটা হবে। তুই কাল আয় একবার, তোর দুঃখিত আমি তোর মুখে ভরে দেব। ভাই আপনি দেশে? অবাক হয়ে প্রশ্ন করে নাবিল। জাভেদ দাঁতে দাঁত চেপে ধরে বলে। শুধু দেশে না, বাড়িতেও আছি আমি। জ্যারেনের জন্য যে ডাক্তার আনা হয়েছিল সে মেয়ে না ছেলে ছিল? নাবিল ঘাবড়ে যায় জাভেদের এই প্রশ্নে। ভাই মানে আসলে তোর আসলে নকলে তোর কাছে রাখ। ছেলে ছিল না মেয়ে ছিল সেটা বল আগে। নাবিল ঢোক গিলে বলে। ছেলে, তাড়াহুড়োতে যাকে সামনে পেয়েছি তাকে নিয়ে এসেছি। ভাই মাফ করে দেন। নাবিলের বাচ্চা, তোকে শুধু একবার হাতের কাছে পাই, তারপর তোর কিমা বানাবো আমি। বলেই খট করে কলটা কেটে দেয় জাভেদ। নাবিল নিজের মাথায় হাত দিয়ে বলে ওঠে। এবার আমায় কে বাঁচাবে? ও আমার মা গো। জাভেদ রুমে এসে দেখে জারিন ঘুমিয়ে আছে। ড্রয়ার থেকে ফার্স্ট এড বের করে এনে জারিনের সামনে হাঁটু গেড়ে বসে। আস্তে আস্তে জারিনের হাত থেকে ব্যান্ডেজ খোলে, তারপর ধীরে ধীরে তা পরিষ্কার করে আবারও ব্যান্ডেজ করে দেয়। ঘুমের মাঝে জারিন হাতে জ্বালা অনুভব করে, নাক মুখ কুঁচকে ফেলে। ওষুধের ডোজের কারণে ঘুম ভাঙে না জারিনের। ব্যান্ডেজ শেষে কিছুক্ষণ জারিনের মুখের দিকে তাকিয়ে থাকে জাভেদ। ব্যান্ডেজের ওপর ছোট ছোট চুমু খেয়ে বলে। কেটেন, তোমার রান্নার হাত খুব সুন্দর। বহু বছর পরে এত মজাদার রান্না খেলাম, তবে তোমার সামনে প্রশংসা করলাম না, কারণ এতে তুমি খুশি হয়ে আবারও রান্না করতে যাবে, যা আমি মোটেও চাই না। জানো তোমার হাতে আবারও কেন ব্যান্ডেজ করলাম? কারণ এই ব্যান্ডেজ অন্য পুরুষ করে দিয়েছে। তোমার হাতে অন্য পুরুষের ছোঁয়া কেন থাকবে? এটা আমি কিভাবে মেনে নেব বলো? তুমি শুধু আমার। তুমি আদর করার অধিকার যেমন আমার, ঠিক তেমন আঘাত করার অধিকারও আমার। তুমি পুরোটাই আমার। ইউ আর মাইন অ্যান্ড নো ওয়ান এলসেস। জাইনের হাত পুড়ে যাওয়ার কারণে খাওয়া দাওয়ার ভার জাভেদের ঘাড়ে। এমনকি চুলের যত্নটুকুও করে জাভেদ। জাভেদ দেশে এসেছে আজ 5 দিন হলো। এর মাঝে কখনো জারিনকে সেটা স্পর্শ করেনি, যা জারিনের জন্য অস্বস্তিকর। এতটাও যত্নে জারিন অজান্তে জাভেদের প্রেমে পড়ে যায়। ইদানিং ঘুম থেকে উঠেই বা ঘুমাতে যাওয়ার আগেও জাভেদের কথায় ঘুরপাক খায় তার মাথায়। মুখ খোলো তাড়াতাড়ি। জাভেদের হঠাৎ ধমকে আপন ভাবনার জাল ছিঁড়ে ফিরে আসে জারিন। একটু প্রশংসা করলেই এর হিটলারগিরি শুরু হয়ে যায়। বিরক্ত মুখে ফিসফিস করে জারিন। হ্যাঁ মেয়ে, তোমার কানের ব্যাটারি চার্জ শেষ নাকি? একটা কথা কয়বার বলা লাগবে তোমাকে? জারিন দীর্ঘশ্বাস ফেলে চুপচাপ মুখে খাবার তোলে। খাওয়া শেষে জাভেদ যখন অফিস যাওয়ার জন্য তৈরি হচ্ছিল, তখন হঠাৎ চোখ পড়ে জারিনের মুখে। কিছু একটা বলতে চাইছে যেন। কিছু বলবে? প্রশ্ন করে জাভেদ। জারিন মিনমিনে গলায় বলে। আপনার বাবা মা মানে পরিবার নেই? কথাটা বলে জাভেদের দিকে তাকিয়ে দেখে জাভেদ তার দিকে ঠান্ডা দৃষ্টিতে আছে। না মানে এখানে এসেছি 1 সপ্তাহ, অথচ এখনো কাউকে দেখিনি তো তাই। শেষে এক ধরনের বোকা হাসি দেয় জারিন। এখানে থাকতে প্রবলেম হচ্ছে তোমার? শান্ত স্বরে প্রশ্ন করে জাভেদ। প্রশ্নের জবাব না দেওয়ায় বিরক্ত হয় জারিন। হিটলার কোথাকার, কোনো প্রশ্নের জবাব দেয় না। এই কথা জাভেদের সামনে বলার সাহস নাই জারিনের, তাই মুখে সে শুধু বলে। আপনি তো সারাদিন থাকেন অফিসে, আর সুমি আপু এখন থাকেন না সারাদিন, একা থাকতেই হয় আমায়। এতে বুঝি কষ্ট হয় না আমার? তাছাড়া আপনার স্ত্রী হিসেবে জানার অধিকার আছে আমার আপনার পরিবার সম্পর্কে। জারিনের গলায় উঠে আসে এক ধরনের অধিকার বোধ। তোমার সঙ্গে চাই? শান্ত কণ্ঠে জিজ্ঞেস করে জাভেদ। জারিন মাথা নাড়িয়ে হ্যাঁ জানায়। জাভেদ ঠোঁটের কোণে এক টুকরো হাসি এনে বলে। এর জন্য তো তোমায় 9 মাস অপেক্ষা করতে হবে, আর সঙ্গে আনার প্রিপারেশন তো আজ থেকে শুরু করতে হবে। তাহলে এই 9 মাস তাহলে আমাকে একাই জারিন থেমে যায়। জাভেদের কথার অর্থ বুঝে মুখ ঠেকে ফেলে ওড়না দিয়ে। নির্লজ্জ বেহায়া পুরুষ। ফিসফিস করে বলে। জাভেদ হেসে ওঠে শব্দ করে। জারিন অবাক হয়ে তাকিয়ে থাকে তার দিকে। জাভেদ হাসছে এই প্রথম।
সব সময় গম্ভীর মুখে কঠোর চাহনি। আজ একটুখানি হাসি যেন আলাদা মানুষ বানিয়ে দিয়েছে জাভেদকে। হাসলেই গালে ছোট্ট টোল পড়ে, সেটাও কি আরও সুন্দর দেখায়। জাভেদ হাসি থামিয়ে দেখে জারিন ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এভাবে কি দেখছো? জাভেদের প্রশ্নে ঘোর কাটে জারিনের। আপনি হাসতেও জানেন? আমি তো ভাবতাম আপনি প্রতিবন্ধী। হোয়াট ননসেন্স, কি বলছো এসব? ধমকে ওঠে জাভেদ। জারিন কেঁপে ওঠে জাভেদের ধমকে। না মানে আপনি তো কখনো হাসেন না, তাই। জাভেদ দীর্ঘশ্বাস ফেলে বলে, তোমার সাথে কথা বলাই বেকার। প্রয়োজনীয় কিছু জিনিস নিতে রুম থেকে বের হতে যাবে, এমন সময় জারিন আবার ডেকে ওঠে। এই যে শুনছেন? জারিনের মিষ্টি ডাক উপেক্ষা করার শক্তি নেই যেন জাভেদের। ফিরে তাকায়। আবার কি আনতে হবে কিছু? না মানে একটা প্রশ্ন ছিল। কি প্রশ্ন? ভ্রু কুচকে জিজ্ঞেস করে জাভেদ। আসলে আমি শুনেছি যাদের গালে টোল পড়ে তারা নাকি লুচ্চা হয়। আপনার গালেও তো টোল পড়ে, আপনি কি জাভেদ তাদের দাঁত চেপে বলে। কাছে আসো, আমি লুচ্চা কিনা প্র্যাকটিক্যালি দেখাই তোমায়। বলেই জারিনের দিকে এগিয়ে আসে। জাভেদকে নিজের দিকে এগোতে দেখে জারিন লাফ দিয়ে খাট থেকে নেমে বারান্দায় গিয়ে দরজা আটকিয়ে দেয়। জাভেদ রুমে দাঁড়িয়ে ফুসফুস করে। একবার হাতে পাইলে তোকে সিধে করে দিব, ইডিয়েট একটা। বলেই কটকট করে রুম থেকে বেরিয়ে যায়। ওকে যেতে দেখে জারিন স্বস্তির নিঃশ্বাস ফেলে। সত্যি কথার ভাত নাই কোনো জায়গায়? আগে মামি মারতো, এখন এই হিটলার ধমকায়। আমার সত্যি কথার কোনো মূল্য নেই। সন্ধ্যায় জাভেদ অফিস থেকে ফিরে আসে। এতে জারিন ভয়ে ভয়ে সামনে আসে, যদি সকালে বলা কথার জন্য কিছু করে বসে। আপনার শরীর খারাপ? ভ্রু কুচকে তাকায় জাভেদ। কেন? না মানে আপনি তো প্রতিদিন 10টা-11টার দিকে ফিরে না যেত তাড়াতাড়ি। না, অসুস্থ না আমি। এখন রেডি হও। কেন? বিস্মিত হয়ে প্রশ্ন করে জারিন। আমি রেডি হতে বলেছি, তাই হবে, প্রশ্ন করা যাবে না। জাভেদের কণ্ঠে হুঁশিয়ারি। সকালের কথাগুলো কিন্তু ভুলি নাই। একটা বাড়তি কথা বললে তখন তোমার বলা কথার প্র্যাকটিক্যাল রূপ দেখাতে বাধ্য হব। জাভেদের এমন কথায় আর কিছু বলার সাহস হয় না জারিনের। চুপচাপ বোরখা পরে রেডি হয়ে নেয়। জাভেদও পোশাক বদলে নেয়। তারপর দুজন বাংলো থেকে বের হয়। প্রায় এক সপ্তাহ পর বাড়ির বাইরে পা দেয় জারিন। হালকা হিমেল হাওয়া মনটাই নরম করে দেয়। আবার দাঁড়িয়েছো কেন? বিরক্ত গলায় বলে জাভেদ। জারিন কথা না বাড়িয়ে গাড়িতে উঠে পড়ে। জাভেদ আর কিছু না বলে নিজেই ড্রাইভিং সিটে বসে গাড়ি চালু করে। জারিন জানলার বাইরে সৌন্দর্য অবাক হয়ে উপভোগ করতে থাকে। গাড়ি এসে থামে একটা বিলাসবহুল বাড়ির সামনে। তা দেখে জারিন প্রশ্ন করে, আমরা এখানে কেন এসেছি? ভিক্ষা করতে। জাভেদের বিরক্ত মাখা কণ্ঠ। জারিন হতাশ হয়ে জাভেদের কোনো কথায় যদি সুস্থভাবে উত্তর দিত। জারিনকে গাড়িতে গার্ড হয়ে বসে থাকতে দেখে জাভেদ এগিয়ে এসে জারিনের পাশে দরজাটা খোলে। এরপর জারিনের দিকে ঝুঁকে বলে, আবার কোলে করে যেতে চাচ্ছ ভিতরে? জারিন জাভেদকে ঠেলে নিজের দিক থেকে সরিয়ে গাড়ি থেকে নামে। আমার বইই গেছে আপনার মতো না মানে মানুষের কোলে চড়তে। জাভেদ আর কিছু না বলে গটগট করে বাড়ির দিকে যেতে থাকে। তা দেখে জারিনের চোখ বড় বড় হয়ে যায়। ওকে এই রাতে অচেনা জায়গায় এনে এভাবে ফেলে চলে যাচ্ছে, এটা ভাবতেই দৌড় লাগায়। বাড়ির দরজার সামনে আসতেই পা জোড়া থেমে যায় জারিনের। একটা মেয়ে জাভেদকে জড়িয়ে ধরে আছে। জাভেদের মুখেও হাসি। তা দেখে জারিনের মন খারাপ হয়। আর যাই হোক, নিজের স্বামীর পাশে অন্য কাউকে দেখা সম্ভব না। হয়তো এখনও জাভেদের সাথে ওর সম্পর্ক 8-5টা দম্পত্যর মতো স্বামী নয়, তবু স্বামী তো। মেয়েটা জাভেদকে ছেড়েই সোজা হয়ে দাঁড়ায়। পাশে তাকাতেই দেখে জারিন ওর দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। তা দেখে মেয়েটি জারিনের সামনে দাঁড়িয়ে জারিনের গালে হাত রেখে বলে, ওয়াও, তুমি কি সুইট ভাবি, কি সুন্দর দেখতে, একেবারে পুতুলের মতো। চোখ দুটো কি সুন্দর নীলভ। তুমি লেন্স ব্যবহার করেছো? জারিন বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে থাকে মেয়েটার দিকে। আমায় চিনতে পারছো না তাই তো? জারিন মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝায়। মেয়েটা হেসে বলে, আমি জাভিয়া, তোমার একমাত্র ননদ। জারিন মনে মনে নিজেকে গালি দেয়। ছিচি জারিন, তোর বোধ বুদ্ধি তো দেখছি হাঁটুর তলে। এ মেয়েটা তোর ননদ আর তুই কিনা কি ভাবছিস? ইচ্ছা। নিজেকে বকে জাভিয়ার দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলে, তোমার নামের মতো তুমিও অনেক মিষ্টি জাভিয়া। ওকে এখানে দাঁড় করিয়ে রেখেছিস কেন জাভা? কোনো কাণ্ডজ্ঞান নেই তোর? একজন মাঝবয়সী সুন্দরী মহিলা জাভিয়াকে বকতে বকতে দরজার দিকে এগিয়ে আসে। এসে জারিনের থুতনিতে হাত রেখে বলে, মাশাল্লাহ, আমার বাবুর পছন্দ আছে বলতে হবে। এসো মা, ভিতরে এসো। জারিনের হাত টেনে ভিতরে নিয়ে যায়। জাভেদ আগেই ভেতরে চলে গেছে। জারিন বুঝতে পারে এটা জাভেদের আসল বাড়ি।
জারিনকে সোফায় বসিয়ে ওই মহিলাও জাফিয়া জারিনের দুপাশে বসে। আমি হচ্ছি তোমার শাশুড়ি মা, অঞ্জলি খান। আমি হচ্ছি তোমার আরেক মা, বুঝেছো? অঞ্জলির কথায় জারিনের মন প্রশান্তিতে ভরে ওঠে। এমন করে ওকে এত ভালোবাসা কেউ দেয়নি। বাবা মা মারা যাওয়ার পরে জারিন মাথা নাড়িয়ে সম্মতি জানায় অঞ্জলির কথায়। বাবুর বিয়ে উপলক্ষে কত কিছু করব ভেবে ঠিক করে রেখেছিলাম, কিন্তু বাবু আমাদের না জানিয়েই ঘরের লক্ষ্মীকে ঘরে তুলল। কিছুটা বিষাদের কণ্ঠেই বলে অঞ্জলি। আহা আম্মু, এত কষ্ট পাচ্ছ কেন বলো তো? তোমার তো এতে খুশি হওয়ার কথা যে তোমার 28 বছরের বাবু তার নামের পাশ থেকে সিঙ্গেল শব্দটা সরিয়ে ফেলেছে। বলেই হেসে ওঠে জাভিয়া। জারিনও মুচকি হাসে, তবে অঞ্জলি জাভিয়ার দিকে রাগি চোখে তাকিয়ে বলে, অসভ্য, মায়ের সাথে ঠাট্টা করিস? আমি আমার ছেলেকে আদর করে বাবু ডাকি, এতে তোর সমস্যা কোথায়? বাপ বেটি দুইটাই এক, খালি আমার পিছনে লাগে। জারিন বসে বসে অঞ্জলি আর জাভিয়ার মিষ্টি মধুর ঝগড়া উপভোগ করতে থাকে। ওর মা থাকলে আজ হয়তো ওর সাথে এভাবেই রাগ দেখাতো। মায়ের কথা মনে পড়তেই জারিনের চোখে জ্বলে ওঠে। জাভিয়া জারিনকে পুরো বাড়িটা ঘুরিয়ে দেখায়। রাতে সকলে একসাথে ডিনার করে। জাহিদের বাবা জাফিয়ান খান বর্তমানে শহরের বাইরে আছে। খাবার খেয়েও অনেকক্ষণ আড্ডা দেয় জারিন, অঞ্জলি আর জাভিয়ার সাথে। জারিনের খুশির সীমা নেই। ওর মনেই হয় না যে ও আজ এখানে এসেছে। মনে হয় সবার সাথে ওর পরিচয় বছরের উপরে। প্রায় 12টা পর্যন্ত আড্ডা দেয় সবার সাথে। এরপর যে যার রুমে চলে যায়। জারিন রুমে গিয়ে দেখে জাভেদ বিছানায় বসে হাঁটুর ওপরে ল্যাপটপ রেখে দ্রুততার সাথে আঙ্গুল চালাচ্ছে। খুব মনোযোগ সহকারে কাজ করছে। না দেখতে মন্দ লাগছে না লাট সাহেবকে। হঠাৎ জাভেদ মাথা তুলে জারিনের দিকে তাকায়। জারিনও যেহেতু তাকিয়েছিল তাই দুজনের চোখাচোখি হয়ে যায়। মুহূর্তের মাঝেই জারিন থতমত খেয়ে চোখ সরিয়ে নেয়। তা দেখে জাভেদ বাঁকা হেসে বলল, নজর ঘুরিয়ে লাভ নেই কিটেন, তুমি ধরা পড়ে গেছো। আমায় দেখতে হলে লুকিয়ে চুটিয়ে দেখতে হবে না। আমি শুধু একবার বলবে যে আমাকে দেখতে চাও, তাহলে সুন্দর মতো তোমার সামনে বসে থাকবো। যেভাবে দেখতে চাও সেভাবেই দেখাবো। দরকার পড়লে থামুন। জারিন চোখ বন্ধ করে মৃদু আওয়াজ করে ওঠে, অসভ্য বেহায়া মানব, লজ্জা শরমের বালাই বলতে নাই। লজ্জা কি সেটা গায়ে না মাথায় দেয়? জাভেদ না জানার ভং ধরে প্রশ্ন করে জারিনকে। জারিন ফোঁস করে নিঃশ্বাস ফেলে ওয়াশরুমের দিকে যায়। জাভেদ সেদিকে পানি চোখ রেখে বলে, লজ্জা পেলে তো তোমায় দারুণ লাগে কিটেন। এরপর থেকে তোমায় ও লজ্জা মাখা মুখ দেখতে হলে এটা ওটা বলে লজ্জা দিতে হবে দেখছি। ওয়াশরুম থেকে বের হয়ে জারিন চুপচাপ বিছানার পাশে ঘেঁষে শুয়ে পড়ে। জাভেদ আর ওকে ঘাটায় না, নিজের কাজে মনোনিবেশ করে। তবে কিছুক্ষণ যেতেই জারিন শব্দ করে হেসে ওঠে। তা দেখে জাভেদ ভ্রু কুঁচকে প্রশ্ন করে, এভাবে আহম্মকের মতো হাসছো কেন? জারিন জাভেদের দিকে ফিরে বলে, আপনাকে আপনার মা বাবু বলে ডাকে? বলার সময়ও জারিনের মুখে হাসি। জাভেদ নিজের মায়ের উপর খানিক বিরক্ত হয়। এভাবে সবার সামনে এই নামে ডাকতে হবে ওকে। তবে বিরক্ত এক সাইডে রেখে বলে, হ্যাঁ তো? জারিন হাসি হাসি মুখেই বলে, মানে আমি ভাবছিলাম আপনার মতো বুড়ো দামড়া ছেলেকে বাবু হিসেবে বাকি কথা শেষ করার আগেই জাভেদ ঝুঁকে জারিনের ঠোঁট আঁকড়ে ধরে। জারিনের মস্তিষ্ক চলাচল বন্ধ হয়ে যায়। চুম্বনের গভীরতা বৃদ্ধি পেতে দেখে জারিন মুচড়ামুচড়ি শুরু করে জাভেদকে ঠেলে দূরে সরাতে চায়। জাভেদ নিজেই সরে গিয়ে বলে, আরও বলো ফালতু কথা। আই হ্যাভ নো প্রবলেম। আমি তোমার মুখ বন্ধ করার জন্য রেডি। ইউর লিপস সো টেস্টি। জারিন লজ্জায় নাক মুখ খিঁচে বন্ধ করে নেয়। কমফোর্টের নিচে নিজের মাথা লুকিয়ে বিড়বিড় করে বলে, নির্লজ্জ একটা। সকালে জারিন নিচে নেমে দেখে জাভিয়া আর নাবিল নিচে কিছু একটা নিয়ে কথা কাটাকাটি করছে। ঘুম থেকে উঠে আর জাভেদকে দেখতে পায়নি জারিন, এতে স্বস্তি অনুভব করেও। জারিন জাভিয়া আর নাবিলের দিকে এগিয়ে যায়। নাবিলকে সালাম দিয়ে জাভিয়াকে বলে, কি নিয়ে কথা হচ্ছে তোমাদের? দেখো না ভাবি, নাবিল ব্রো আমায় জাভিয়া নামটাকে ভেঙিয়ে গাবি বলে ডাকছে। তুমি এর বিচার করো। মুখ ফুলিয়ে অভিযোগ সঁপে দেয় জারিনের কাছে। জারিন কি বলবে বুঝতে পারে না। নাবিল বলে, ভাবির কাছে বিচার দিয়ে লাভ নাই, আমি তোকে গাবি বলে ডাকবো। জাভিয়া রাগে ফোঁস করতে করতে বলে, আমি কিন্তু ভাবির কাছে বলে দিব যে তোমাকে সেদিন দাদাভাই অফিসে মুরগি বানিয়ে দাঁড় করে রেখেছিল। নাবিল আহত কণ্ঠে বলল, বলার আর কি বাকি রাখলি বইন? সব তো ভুলে দিলি, যেটুকু সম্মান আমার বেঁচে ছিল আজ তাও শেষ। নাবিলের ফেস রিয়াকশন দেখে জারিন হেসে ওঠে না চাইতেও।
কি হচ্ছে এখানে? জাভিদের গম্ভীর কণ্ঠস্বর। জাভিদের কণ্ঠে জারিন, জাভিয়া, নাবিল ওরা সদর দরজার দিকে তাকায়। জাভিদের গায়ে ট্র্যাকস্যুট, কপালে বিন্দু বিন্দু ঘামের দেখা মিলেছে, বোঝা যাচ্ছে মর্নিং ওয়াক থেকে ফিরেছে। কি হলো? এভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন? আমি আগের থেকে সুন্দর হয়ে গেছি। সরাসরি জারিনের চোখে চোখ রেখে প্রশ্ন করে। জাভিদের এহেন কথায় জারিন থতমত খেয়ে যায়। নাবিল জাভিয়ার সামনে এভাবে বলায় বেচারির লজ্জায় গাল দুটো লাল রং ধারণ করেছে। নাবিল আর জাভিয়া মিটিমিটি হাসছে। সকাল সকাল বাড়িতে এত কথার আওয়াজ কেন? বাইরে থেকে শোনা যাচ্ছিল তোমাদের কথা। বাড়ির নিয়ম কি সব বলতে বসেছ? জাভিদের কথায় জাভিয়া মুখটা ছোট করে বলে, সরি দাদা ভাই, আর হবে না। তোরা তো হাহা হিহি কিসের? তোকে কি কাছে পাঠিয়েছিলাম, তো করেছিস? জাভিদের কথায় নাবিল মনে মনে বলে, জানতাম এই বান্তা লাস্ট বল আমার পিছনেই মারবে। তবে মুখে হাসি ফুটিয়ে বলে, অনেকদিন পরে মানে জাবুর সাথে দেখা তো, তাই কথা বলছিলাম একটু। আমি এখনই যাচ্ছি স্টাডি রুমে। এক প্রকার দৌড়ে নাবিল ওখান থেকে দোতলার দিকে যায়। জাভিয়াও ওখান থেকে কেটে পড়ে, শুধু রয়ে যায় জারিন। জাভেদ দোতলার দিকে যেতে যেতেই জারিনের উদ্দেশ্যে হুকুম ছড়ে। রুমে এসো ফার্স্ট। জারিন বিড়বিড় করে জাভেদকে ভাঙ্গায়। বাড়া হিটলার সব কিছুতেই বাড়াবাড়ি। বিকালে জাভিয়া জারিনকে নিয়ে ছাদে এসেছে। ছাদে ছাউনিযুক্ত সোফায় বসে দুই ননদ ভাই আড্ডায় মজে আছে। ভাবি জানো, আমার স্কুলে একজন স্যার আছে, তাকে আমার অনেক পছন্দ, মনে মনে ভালোবেসে ফেলেছি। লজ্জা লজ্জা ভা করে জাভিয়া কথাটা বলে। জারিন বিস্ময়কর দৃষ্টিতে জাভিয়ার দিকে তাকায়। কি বলো এগুলো? তুমি এখনো পিচ্ছি, এসব ভালো না জাভিয়া। তার উপর তোমার যে হিটলার ভাই জানতে পারলে এইসব কিছু, তবে তুমি যাকে পছন্দ করো তার ডেট ওভার করে দেবে পৃথিবী থেকে। আহা ভাবি, চাপ নিও না, দাদা ভাই অনেক ভালো, হয়তো একটু রুট, তবে মারামারি ধারে কাছেও নাই। আর আমি যথেষ্ট বড়, আমার 17+। এখন আমার বিয়ে দিলে এতদিনে 2-4টা বাচ্চার মা হয়ে যেতাম। জাভিয়ার এত আত্মবিশ্বাসী কথায় জারিনের হেঁচকি উঠে যায়। ভালোই পেকেছো দেখছি। জারিনের সন্ধিহান কণ্ঠ। জাভিয়া ইনোসেন্ট ফেস করে বলে, আমি পাকতে চাইনি, আমাকে ফরমালিন দিয়ে পাকিয়েছে আমার বান্ধবীরা। জারিন খিলখিল করে হেসে ওঠে, আর সঙ্গী হিসেবে জাভিয়াও হেসে ওঠে। দুই ননদ ভাবির খুনসুটির মাঝে সন্ধ্যা এসে ভিড় করে ধরনীতে। রাতের খাবার জারিন, জাভিয়া আর অঞ্জলি একসাথেই খায়। জাভেদের ফিরতে রাত হবে। জাভিয়া রুমে পড়ছে, এবছর এসএসসি দেবে। জারিন ওর পড়ার মাঝে বিরক্ত না করে অঞ্জলির রুমে উকেত মারে। অঞ্জলি ফোনে কথা বলছে দেখে সেদিকে না গিয়ে রুমে ফিরে আসে। কি করবে তা ভেবে পায় না। কি যেন ভেবে ওর জন্য বরাদ্দকৃত আলমারির দিকে এগিয়ে যায়। একপাশে কাবাট খুলতেই চোখে পড়ে শাড়ির স্তূপ। প্রায় 5-6টার মতো শাড়ি আছে এখানে। সেখান থেকে একটা লাল রঙা সিল্কের শাড়ি বেছে নেয়, কোনো মতে গায়ে জড়িয়ে নেয়। জারিনের গায়ে লাল রঙা সিল্কের শাড়িটা যেন আলাদা একটা আলো ছড়িয়ে দিচ্ছে রুম জুড়ে। মেঝেতে ঝুলে পড়া শাড়ির আঁচল একপাশে টেনে সে চুলগুলো খুলে দেয়। হালকা করেই ঠোঁটে লিপস্টিক, চোখে কাজল। আয়নায় তাকাতেই নিজেকে চিনতেই কষ্ট হয় তার। রিমোট টিপে এলইডি টিভিতে গান চালায়, মেরে সৈয়া সুপারস্টার, মেরে সৈয়া সুপারস্টার। ঘর জুড়ে বেশ অদ্ভুত আবেশ ছড়িয়ে পড়ে। সরুর বাঁকিয়ে বাঁকিয়ে নাচের সাথে সাথে পুরো ঘর যেন জারিনের একান্ত আনন্দের সঙ্গী হয়। আম্মু, জারিন কই? ওকে দেখছি না কেন? ইসরাতের প্রশ্নে কিছুটা চুপ করে থাকে নাইমা, তারপর নিচু স্বরে বলে, ওর বিয়ে হয়ে গেছে। এই কথাটা যেন ইসরাতের বুকের ভেতর বাজ পড়ে। কি বললে? জারিনের বিয়ে? তোমার মাথা ঠিক আছে আম্মু? খেয়ে আলতু ফালতু কথা বলছো। মেয়ের উত্তেজনায় বিরক্ত হয় নাইমা, ঠান্ডা গলায় বলে, হ্যাঁ, বিয়ে হয়ে গেছে। তুই যখন তোর ফুপুর বাড়ি ছিলি তখনই হয়েছে। এলাকার কিছু লোক ওকে এক ছেলের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখে, তারপর সাথে সাথে বিয়ে দিয়ে দেওয়া হয়। এখন ওর শ্বশুর বাড়ি আছে। ইসরাত মাথা নাড়তে থাকে অবিশ্বাসে। আমি বিশ্বাস করি না, জারিন এমন কিছু করতে পারে না। ওর মতন ভালো মেয়ে হয় না। তোর বিশ্বাস দিয়ে কিছু হবে না ইসরাত। আমার কথা না মানলে পাড়া প্রতিবেশীদের জিজ্ঞেস করে রে। আমায় ফোন করে জানালে না কেন জারিনের বিয়ের খবর? তখন তো মাথায় কিছুই ছিল না আমার। তুই এখন রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। অনেক পথ পেরিয়ে এসেছিস।
নাইমা রান্নাঘরের দিকে চলে যায়। ইসরাত রয়ে যায় স্তব্ধ। হতভম্ব ইসরাত এখনও বিশ্বাস করতে পারছে না ওর বেস্ট ফ্রেন্ড নেই ওর কাছে। নাইমার কথা বিন্দুমাত্র বিশ্বাস করে না ইসরাত। ছোটবেলা থেকে দেখে আসছি কিভাবে ওর মা জারিনকে খাটাতো। কয়েকদিনের জন্য ফুপুর বাড়িতে গিয়েছিল ইসরাত, অবশ্য ও জারিনকেও নিতে চেয়েছিল, তবে নাইমা যেতে দেয়নি। ইসরাতের কলিজা বলতে গেলে জারিন। দুজনের এত ভাব যে সকলে ভাবে ওরা আপন বোন। জারিনের বিয়ের খবর শুনে মনটা প্রচণ্ড খারাপ হয়ে যায়। ধীর পায়ে নিজের রুমের দিকে এগিয়ে যায়। ইসরাতের বাবা আফজাল হোসেনের এই ব্যাপারে কিছুই জানা নেই, তিনি এখনও শহর থেকে ফেরেননি। জারিন টিভির তালে তালে উঠছে, হাতে আঁচল ধরে একপাশে ঘুরে যায়, কখনো দুই হাত ছড়িয়ে দিয়ে হালকা পায়ে নিচে চলে সঙ্গীতের তালে। মেরি সাইয়া সুপারস্টার গানটা নিজে গাইছে গলা ছেড়ে। রুম সাউন্ডপ্রুফ হওয়ার দরুন জারিনের পাগলামো রুমের মাঝে সীমাবদ্ধ রয়। লাল সিল্ক শাড়ির আঁচল বাতাসে উঠছে, চোখে হালকা কাজল, ঠোঁটে একটা স্নিগ্ধ হাসি। পুরো রুমটা যেন হয়ে উঠেছে একটা ক্ষণিকের মঞ্চ, আর সেই মঞ্চে জারিন একা, অবাধ্য, অনাবৃত। জারিন যখন নিজের মাঝে মত্ত, ঠিক তখনই রুমের দরজাটা ধীরে ধীরে খুলে যায়। অল্প শব্দে খোলা দরজার আড়াল থেকে একজোড়া অবাক চোখ তাকিয়ে থাকে নিঃশব্দে। হাতে ওয়াটারের বোতল, গায়ে কালো হুডি, চুলগুলো এলোমেলো জাভেদের। দেখে মনে হচ্ছে খুব ক্লান্ত। দরজার চৌখাটে দাঁড়িয়ে যায় সে, চোখ সরাতে পারে না। তার সামনেই সেই জারিন যাকে সে প্রতিদিন দেখে, কিন্তু আজ অন্যরকম লাগছে। হয়তো শানির কারণে, হয়তো হাসির কারণে, হয়তো সেই নির্মল উচ্ছ্বাসের কারণে, অথবা সব মিলিয়ে। জাভেদ তা দেখে বলে ওঠে মনে মনে, এই মেয়ে আমাকে বাঁচতে দেবে না। গান শেষ হয়ে আসে। জারিন উল্টো দিকে ঘুরে একা একা বলতে থাকে, উফ, এমন নায়ক যদি আমার জীবনে আসতো, একেবারে রসমালাই দেখলেই খেতে ইচ্ছে করে। এই কথা শুনে জাভেদের চোখ রাঙিয়ে ওঠে। তার ভিতরের আগুন যেন লিলিহান শিখা হয়ে ফোটে। বিড়বিড়িয়ে বলে, আমার বউ হয়ে অন্য পুরুষের প্রশংসা, তা আবার খেতে চায়, কি স্পর্ধা। হঠাৎ জারিন আয়নার দিকে তাকিয়ে চোখ চড়ক কাজ। আয়নায় দেখা যাচ্ছে দরজায় দাঁড়িয়ে আছে জাভেদ, চোখ মুখ শক্ত, ঠোঁট চেপে ধরা, আগুন ঝরছে চোখে। তাকাতেই চোখ আটকে যায় দুজনের। একজনের চোখে অবাক, লজ্জা, ভয়ের রিস, অন্যজনের চোখে ক্রোধের চিহ্ন। কিছুক্ষণ পুরো রুম স্তব্ধ। জারিন থ হয়ে যায়, গাল লজ্জায় আরও লাল। না জানি কখন থেকে জাভেদ জারিনের এসব পাগলামো দেখছে। আপনি? জারিন জড়ানো কণ্ঠে বলে। জাভেদ ধীরে হেঁটে ভিতরে আসে। জারিনের সামনে দাঁড়িয়ে কোনো আগাম বার্তা ছাড়াই ঠাস করে থাপ্পড় বসিয়ে দেয় জারিনের গালে। থাপ্পড়ের রেশটা বেশ ভালোই ছিল। জারিনের মাথা ভনভন করে ওঠে, চোখে পানি দেখা মিলে জারিনের। কিছুক্ষণ পরে জাভেদের দিকে তাকিয়ে বলে, আমায় মারলেন কেন? কি করেছি আমি? জাভেদের আগে গজগজ করতে করতে বলে, অন্য পুরুষকে টেস্ট করতে চাও, আমাকে চোখে দেখো না। তাই বলে মারবেন? কেঁদে কেঁদে কথাটা বলে জারিন। জাভেদ জারিনের দিকে তাকিয়ে ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, আমার ইচ্ছে হয়েছে তাই মেরেছি। জাভেদের খামখেয়ালি কথায় জারিনের রাগ হয়। রাগের বশে জাভেদের দিকে থুতু নিক্ষেপ করে। তা দেখে জাভেদের রাগ আরও রেগে যায়। গর্জন দিয়ে বলে ওঠে, জারিন, এটা কি করলি তুই? জারিন মনে মনে ভয় তটস্থ, তবুও বুকে সাহস সঞ্চয় করে বলে, মাই লাইফ মাই রুলস। আমার ইচ্ছে হয়েছে তাই থুতু নিক্ষেপ করেছি আপনার গায়ে। জাভেদের ভঙ্গিতে কথাগুলো বলে। তোকে তো আমি। জাভেদকে নিজের দিকে এগোতে দেখে জারিনের সাহস ফুস করে ফেটে যায়। বিদ্যুৎ গতিতে জাভেদের হাতের ফাঁক দিয়ে রুম থেকে বের হয়ে যায়। জাভেদ চিৎকার দিয়ে বলে, তোকে আমি ছাড়বো না জারিন, আমাকে রাখাস না। জারিন রুমের বাইর থেকে এসব শুনে একা একা বিড়বিড় করে বলে, শার্টটা আজ বেজায় খেপে গেছে। আরও পড়েছি লাল রঙের জামা, এর সামনে থাকলে নির্ঘাত আমায় গুতিয়ে শেষ করে দেবে রে। পালা রে জারিন, পালা। বলে ওখান থেকে দৌড় দিয়ে জাভিয়ার রুমের দিকে যায়। ভাবি, তুমি অমন হাঁপাচ্ছ কেন? জারিন জাভিয়ার ঘরের দরজা বন্ধ করে ভিতরে ঢুকে বলে, সার মানে তোমার ভাই আজ বেজায় চটেছে আমার উপর। তার হাত দিয়ে নিজেকে বাঁচানোর জন্য দৌড়ে তোমার রুমে এসেছি আমি। জাভিয়া ভালো মতো জারিনকে পরখ করে গায়ে শাড়ি এলোমেলোভাবে পেঁচানো, গালে মেকআপের ছোঁয়া। জাভিয়া কিছু একটা ভেবে বলে, তাই এই রূপে পাগল হয়ে চটেছে বুঝি? জাভিয়ার মুখে দুষ্টু হাসির রেখা। জারিন বুঝতে পারে জাভিয়া ভুল ভাবছে, তাই বলে, আরে না, তুমি যেমন ভাবছো ঠিক তেমনটা না। আমি কেমন ভাবছি ভাবি? ইনোসেন্ট ফেস করে প্রশ্ন করে জাভিয়া। জারিন মনে মনে বলে, ভাই বোন দুটোই এক। কিছু না বলেই জারিন জাভিয়ার খাটে শুয়ে পড়ে। আজ আমি তোমার সাথে ঘুমাবো যাবো। জাভিয়া হাসতে হাসতে বলে,
আমার ভাইকে নিজের রূপে পাগল করে এখন আমার সাথে ঘুমাতে এসেছো। দিস ইজ নট ফেয়ার ভাবি। এই যে ফরমালিন মুক্ত ননদিনী, আপনি দয়া করে একটু চুপ করুন। অনেক পড়েছেন, এবার ঘুমান। না ভাবি, আর একটু পরে ঘুমাবো, তুমি ঘুমাও। জামা কাপড় বদলাবে না? সব তো ওই রুমে থাক, আজকে এই শাড়ি পরেই ঘুমাই, সমস্যা হবে না। আচ্ছা তুমি ঘুমাও, আমি আমার পড়া কমপ্লিট করি। জারিন আর কিছু বলে না, কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়ে। জাভিয়ার পড়া শেষ হতে 12টা বেজে যায়। ঘুমাতে বিছানার দিকে এগোতে নেয়, এর মাঝে মেসেজের নোটিফিকেশন আসে ফোনে। দরজা খোল জাভিয়া। জাভেদের মেসেজ দেখে দুষ্টু হেসে রিপ্লাই দেয়। খুললে আমার কি লাভ? জাভেদ সঙ্গে সঙ্গে রিপ্লাই দেয়। যা চাস পেয়ে যাবে, আগে দরজা খোল। আমার একটা লেটেস্ট মডেলের ল্যাপটপ চাই দাদা ভাই। জাভেদ খানিক বিরক্ত হয়, রিপ্লাই দেয়। ওফ, কিনে দেবো, আগে দরজাটা খোল। জাভিয়ার খুশি দেখে কে, তাড়াতাড়ি করে দরজা খুলে দিতেই জাভেদ রুমে ঢুকে জারিনের দিকে এগিয়ে যায়, যে আপাতত মহা শান্তিতে ঘুমিয়ে আছে। আমার ঘুম হারাম করে নিজে শান্তিতে ঘুমানো হচ্ছে? দাঁড়াও, দেখাচ্ছি মজা। জাভেদ কোনো কিছু না ভেবে কোলে তুলে নেয় জারিনকে। জারিন নড়ে চড়ে উঠে আবার ঘুমিয়ে যায়। দরজাটা বন্ধ করে নিস। জাভিয়ার উপর আদেশ করে জাভেদ নিজের রুমে চলে যায়। জাভিয়া গালে হাত দিয়ে বলে ওঠে, হাউ রোমান্টিক কাপল। জাভেদ জারিনকে বিছানার কাছে এনে ফেলে দেয় বিছানার উপর। হঠাৎ এমন হওয়ার কারণে জারিন হকচকে উঠে বসে। কি হয়েছে, কার হাত ভেঙেছে? বলেই আশেপাশে তাকায় জারিন। জাভেদ ভ্রু কুঁচকে বলে, হোয়াট ননসেন্স, কি বলছে এসব? জাভেদের ধমকে জারিনের হুঁশ ফিরে আসে। মস্তিষ্ক চাপ প্রয়োগ করতে সব ঘটনা মনে পড়ে। আমি তো জাবুর রুমে ছিলাম, এখানে আসলাম কি করে? আমি নিয়ে এসেছি। জাভেদের কাট কাট জবাব। জারিন অবাক হয়ে বলে, কেন? রোম্যান্স করতে। জাভেদের এই কথাটা জারিনের অবাককে হাই পাওয়ারে বাড়িয়ে দেয়। কি বলছেন এসব? জাভেদ জারিনের দিকে এগোতে এগোতে বলে, এতদিন যে কাজটা বাকি ছিল আজ তার সম্পূর্ণ করব। কাছে এসো, কাছে এসো না। লাস্টের কথাটা তো ক্লোজ আপ টুথপেস্টের অ্যাডে বলে, আপনি ওখানের কথা কপি করলেন কেন? জারিনের কথায় জাভেদের বিরক্তি এক ধাপ বেড়ে যায়। জারিনকে টান দিয়ে নিজের কাছে এনে ঠোঁট আঁকড়ে ধরে। এমন সময় ফোনটা সশব্দে বেজে ওঠে। বিরক্তি নিয়ে জারিনকে ছেড়ে দেয়। এতে যেন জারিনের জীবন ফিরে আসে। ফোন স্ক্রিনে নাবিল নামটা দেখে জাভেদের ভ্রু কুঁচকে আসে। ফোন রিসিভ করতেই কানে আসে, হ্যালো ভাই, আপনি ঠিক আছেন? নাবিলের কণ্ঠে ভয়। জাভেদের কপালে ভাঁজ পড়ে। নাবিলের চিন্তিত কণ্ঠে প্রশ্ন করে, আমার আবার কি হবে? ভাই, আমি মাত্র স্বপ্ন দেখলাম ভূমিকম্পে আপনার হাত মাটির নিচে চলে গেছে। এই স্বপ্ন দেখে আমার ঘুম ভেঙে গেছে ভাই। আপনার কিছু হয়নি তো? জাভেদের মন চাচ্ছে নাবিলকে মেরে ফেলতে। রাগে গা জ্বলছে, দাঁত কিরমিরিয়ে করে বলে, আই সোয়ার, এখন যদি তোকে আমি হাতের কাছে পেতাম তোকে মেরে পুঁতে ফেলতাম এখনই। কাল তুই আয় অফিসে, বিলিভ মি, তোর পেছনে আমি বাস ঢোকাবো, ইডিয়েট। বলেই খট করে ফোনটা কেটে দেয়। ঠান্ডা গলায় জাভেদের হুমকিতে শুকনো ঢোক গেলে নাবিল একা একা বলে, কারো ভালো করতে নেই, সাদের ঘুমটা নষ্ট করলাম ভাইয়ের কথা ভেবে, আর ভাই আমায় মারতে চায়। হাই খোদা, এই দুঃখ আমি কোথায় রাখবো? মাটিতে পড়ে আছে সিগারেটের লাশ। কাল ভাই আমার পিছনে ঢুকাবে আইক্যাল আওয়াজ। জাভেদ জারিনের দিকে তাকিয়ে দেখে কমফোর্ট গায়ে জড়িয়ে বেডের এক পাশে শুয়ে আছে। জাভেদ জোরে জোরে নিঃশ্বাস নিয়ে বিছানার দিকে এগিয়ে নিজেও জারিনের কমফোর্টের মাঝে ঢুকে পড়ে। এক হাতে জারিনের কোমর ধরে নিজের দিকে টেনে আনে। ধপ করে জারিন নিজের চোখ খুলে ফেলে। ছাড়ো না ভাই, আমি ঘুমাবো। জাভেদ নিজের নাক জারিনের ঘাড়ে ঘষে বলে, এভাবেই ঘুমাও? জারিন হালকা কেঁপে ওঠে। আপনি অনেক খারাপ। জাভেদের ঠোঁটের কোণে হালকা হাসির রেখা দেখা যায়। জারিনের কোমরে নিজের হাত ঘুরাতে ঘুরাতে বলে, এভাবেই ঘুমাও। আমি তোমার ভাবনার বাইরে খারাপ কিটান, তাই বলবো এমন কিছু করবে না যাতে আমার সেই রূপটা তোমার সামনে আনতে আমি বাধ্য হই। ঘুমাও এবার। কেটে গেছে অনেকগুলো দিন। এর মাঝে বদলে গেছে জারিন আর জাভেদের সম্পর্কের সমীকরণ। জাভেদের সফট সাইড দেখে জারিন তার প্রেমে হাবুডুবু খাচ্ছে। মাথা ভর্তি জাভেদের কথা, তবে এখনও তা প্রকাশ করেনি জাভেদের নিকট। আজ জাভেদের জন্মদিন, তাই ঠিক করেছে আজকেই নিজের মনের কথা বলে দিবে জারিন। সেই মোতাবেক পরিকল্পনা করে ফেলা শেষ ওর। জাভিয়ার কাছেই শুনেছে জন্মদিনের পাঠ করা পছন্দ নয়, তাই কোনো বছরই জন্মদিনের কোনো অনুষ্ঠান হয় না খানকুঠুরিতে।
তাই জারিন ঠিক করে রেখেছে নিজেদের রুমটাকে সুন্দরভাবে ডেকোরেশন করবে। জাভেদ সকাল হতেই নিজের কাজে চলে গেছে। জাভিয়ান, অঞ্জলি আর জাভিয়া গেছে তাদের এক বন্ধুর বাড়িতে। পুরো বাড়িতে একা জারিন বর্তমানে নিজ হাতে জাভেদের পছন্দের খাবার রান্না করেছে। ও এমন সময় কলিং বেলের আওয়াজ পেয়ে তাড়াতাড়ি করে দরজা খুলে পার্সেল রিসিভ করে। রান্না শেষ করে একা হাতে খুব যত্ন সহকারে রুমটাকে সাজায় লাল ও সাদা থিমে। জাভেদের আসার আগে সব কাজ করতে হবে, তাই তাড়াতাড়ি সব কাজ করার চেষ্টা করে। সব কিছু করতে করতে সন্ধ্যা হয়ে যায়। এরপর গোসল করে বের হয়ে নিজেকে সাজাতে ব্যস্ত হয়ে পড়ে। জাভেদ বাড়িতে ঢুকে ভ্রু কুঁচকে ফেলে, কারণ জারিন প্রতিদিন ওর ফেরার অপেক্ষায় ড্রয়িং রুমেই বসে থাকে। জারিন, কিটেন। গলা ছেড়ে ডাকিয়ে জারিনকে, তবুও সাড়া মেলে না কোনো। হাতে থাকা ঘড়ির দিকে তাকিয়ে দেখে ঘড়িটির কাঁটা 10:55 ঘরে। জারিনের কোনো সাড়া না পেয়ে তাড়াতাড়ি নিজেদের বেডরুমের দিকে যায়। জারিন, কই তুমি? বলতে বলতে ঘরে ঢুকেই একরাশ বিস্ময় এসে হাজির হয় জাভেদের চোখে। পুরো ঘর ছোট ছোট ক্যান্ডেল দ্বারা সাজানো, সাদা লাল বেলুনের ছড়াছড়ি পুরো ঘরে। জারিন, কই তুমি? বিস্মিত হয়ে জারিনের খোঁজ করে। হঠাৎ ভেসে আসে জারিনের কণ্ঠ। সাইকো পুরুষ, আমার একান্ত সাইকো আপনাকে নিয়ে আমার মনের গহীনে লুকায়িত অনুভূতি প্রকাশ করার সাধ্য আমার নেই। আমার চিন্তা ভাবনা সবটা জুড়ে শুধু আপনার বিচরণ। আপনার অনুপস্থিতিতে আমার জন্য বড্ড পীড়াদায়ক হয়। কি মায়ায় বাঁধলেন আমায়, এর থেকে যে আমার মুক্তি নেই সাইকো পুরুষ। আমি জানি না ভালোবাসা কি না, তবে একটু জানি আপনাকে ছাড়া বেঁচে থাকা সম্ভব না আমার পক্ষে। আপনি কি ভালোবাসেন আমায়? জাভেদ বিস্মিত নয়নে তাকিয়ে আছে শুভ্ররাঙ্গা শাড়ি পরিহিত জারিনের পানে। শুভ্ররাঙ্গা শাড়ি পরে, গলায় হালকা গহনা, ঠোঁটে স্নিগ্ধ লিপস্টিক আর চোখে একটু কাজল দেওয়া জারিনের। জাভেদের ঘোর লেগে যাচ্ছে জারিনের এই মোহনীয় রূপে। জারিন ধীর গতিতে জাভেদের সামনে এসে দাঁড়ায়। এরপর টুক করে জাভেদের বাঁ গালে চুমু গালে। এটা ছিল জাভেদের কল্পনাতীত। কি হলো, চুপ করে আছেন কেন? কথা বলুন। জারিনের কথায় জাভেদের হুঁশ ফিরে আসে। এসব কি? জাভেদের অবাক প্রশ্ন। পছন্দ হয়নি? মন খারাপ করে প্রশ্ন করে জারিন। জাভেদ নিজের হাতে থাকা ব্যাগটা সোফার দিকে ছুঁড়ে ফেলে। জারিনকে একা হাতে নিজের দিকে টেনে নিয়ে বলে, আমাকে ভালোবাসেন ম্যাডাম? শীতল কণ্ঠে জাভেদের প্রশ্ন। জারিনের শরীরে শিরশির অনুভূতি হয়। এদিকে চোখ ঘুরিয়ে বলে, জানি না। জারিনের অবস্থা দেখে ঠোঁট কামড়ে হাসে জাভেদ। আমার গভীর স্পর্শ পাওয়ার আগে এই অবস্থা? স্পর্শে বলে হয়তো খুঁজে পাওয়া যাবে না। ছাড়ুন আমায়, আগে আমার কথার উত্তর দিন। জাভেদ জারিনকে না ছেড়ে বলে, কী প্রশ্ন? ভালোবাসেন আমায়? জারিনের চোখে মুখে একরাশ কৌতূহল। না। জাভেদের সরাসরি উত্তর। এতে মন ক্ষুণ্ণ হয় জারিনের। ঠোঁট কেঁপে ওঠে, কান্না আসতে চায়। জাভেদের এহেন উত্তরে সব কিছুই গভীর দৃষ্টিতে পর্যবেক্ষণ করে জাভেদ। ছাড়ুন আমায়। বিষণ্ণ কণ্ঠে বলে জারিন। জাভেদ সঙ্গে সঙ্গে ছেড়ে দেয়। এতে আরও খারাপ লাগা কাজ করে জারিনের মাঝে। জাভেদ কিছু না বলে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। তা দেখে ফুপিয়ে কেঁদে ওঠে জারিন। বিড়বিড়িয়ে বলে, অসভ্য পুরুষ, পাষাণ পুরুষ, আমার ভালোবাসার কোনো মূল্য নেই। জাভেদ ওয়াশরুম থেকে বের হয়ে জারিনকে রুমে না পেয়ে ভ্রুযুগল কুঁচকে ফেলে। বারান্দা থেকে ফোপানোর আওয়াজ পেয়ে হেসে ফেলে জাভেদ। বোকা বউ আমার। বলেই বারান্দায় যায়। জারিন হাঁটু ভাঁজ করে তার ওপর মাথা টেকিয়ে বসে আছে। জাভেদ গিয়ে জারিনের মাথা তুলে, চোখ মুখ লাল হয়ে আছে কান্নার ফলে। ঠোঁট দুটো কাঁপছে। জাভেদ শুকনো ঢোক গিলে, কান্না করছো কেন কিটেন? কথা বলবেন না আপনি আমার সঙ্গে? আমার অনুভূতির কোনো দাম নেই আপনার কাছে। একটু ভালোবাসলে বুঝি আপনার জাত খোয়া যেত? বিয়ে কেন করেছেন আমায় ভালো না বাসলে? রাগী কণ্ঠে বলে ওঠে জারিন। জাভেদ মুচকি হেসে জারিনের গালে নিজের ঠান্ডা হাত রাখে। এতে কেঁপে ওঠে খানিক জারিন। বোকা মেয়ে, এত কেউ কাঁদে? তুমি আমার আসক্তি, আমার হৃদয় স্পর্শী, আমার প্রাণ ভ্রমরা। তোমাকে ভালো না বেশি কই যাবো আমি? মজা করেছিলাম তখন। এতে কেউ কাঁদে? চোখের পানে বাঁচিয়ে রাখো, পরবর্তীতে কাজে দেবে। লাস্টের কথা বলায় জাভেদের ঠোঁটে দুষ্টু হাসি ফুটে ওঠে। জারিন ঝাঁপিয়ে পড়ে জাভেদের বুকে। আমি ভেবেছিলাম আপনি বোধহয় আমার ভালোবাসেন না। আমি তাহলে মরেই যেতাম। থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেব, বেয়াদব। মরার এত শখ? জাভেদের ধমকে নাক মুখ কুঁচকে ফেলে জারিন। শুরু হয়ে গেছে হিটলারগিরি। বিড়বিড় করে জারিন বলে। দুজনে রাতের খাবার খেয়ে নেয়। রান্নার করার জন্য
আবার ধমক খেতে হয়েছে জাভেদের কাছে, তবে জারিন তা গায়েই মাখেনি। আজ ওর মনটা ভীষণ ফুরফুরে। জাভেদ ওকে ভালোবাসে, এটা ভাবতেই এক অদ্ভুত শিহরণ কাজ করে জারিনের মাঝে। খাওয়া দাওয়া শেষ করে জারিন বলল, আপনি ঘুমান, আমি জামা কাপড় চেঞ্জ করে আসছি। তোমাকে চেঞ্জ করতে হবে না, আমি নিজেই খুলে নিতে পারবো। মানে? জারিন অবাক হয়ে প্রশ্ন করে। আমি বলিনি আমার কাছে ধরা দিতে, স্বেচ্ছা এসেছ আমার কাছে। কি ভেবেছ আমি ছেড়ে দেব? 28 বছরের আত্মসংযম আজকে ভেঙে ফেলবো মিসেস আরিফিন? দেখুন। কই খোলনি তো, দেখবো কিভাবে? জাভেদের এহেন কথায় জারিন চোখ বন্ধ করে নেয় খিচে। অসভ্য বলেই নিজের হাওয়ায় ভেসে দেখে ধপ করে চোখ খুলে ফেলে। জাভেদ ফিসফিস করে বলল, আজ কোনো দেয়াল থাকবে না আমাদের মাঝে, তুমি পুরোটা আমার দখলে থাকবে কিটেন। তোমাকে অনুভব করাবো আমার ভালোবাসা, আমার আসক্তি। আমি প্রস্তুত নই এসবের জন্য। কাপা কাপা গলায় বলে জারিন। জাভেদ জারিনকে বিছানায় বসে নিজে ওর দিকে ঝুঁকে বলে, তো প্রস্তুতি নিয়ে আসুনি কেন? আমি তো বলিনি আমার কাছে আসতে। নিজের ঝলসাচ্ছে রূপ দেখিয়ে আমাকে বশ করে এখানে এসে মানা করতে। আজ কোনো বাধা মানব না আমি। বলেই জারিনের ঠোঁট আঁকড়ে ধরে। নিজের হাত দুটো জারিনের শাড়ি গলিয়ে উদরে রাখে। জারিন কেঁপে ওঠে জাভেদের স্পর্শে। যখন জারিনের মাঝে ডুবে যাবে তখনই বিরিং বিরিং করে জাভেদের ফোনটা বেজে ওঠে। জাভেদ ফোনের শব্দে বিরক্ত হয়, একবার কেটে কি আবার বেজে ওঠে। এতে জাভেদ রেগে জারিনকে ছেড়ে দিয়ে ফোন হাতে নেয়। জারিন জোরে জোরে শ্বাস নিতে থাকে। স্ক্রিনে নাবিলের নাম দেখে জাভেদের চোখ দুটো রাগে লাল হতে শুরু করে। রিসিভ করতেই কানে আসে, হ্যালো ভাই, আমার কালকে ছুটির প্রয়োজন। আমার ডিসেন্টি হয়েছে। জাভেদ রাগে ফোঁস করতে করতে বলে, নাবিলের বাচ্চা, তোকে আমি ছাড়বো না। কোনো ছুটি হবে না তোর। কাল যদি অফিসে না আসো তাহলে তোর বেতন কেটে নিব। আর আয় কাল তুই অফিসে, তোকে আমি হিস্ট্রা সাজাবো কাল। কল কেটে ফোন বন্ধ করে ফেলে জাভেদ। কি হলো? ভাই এমন করলো কেন? আগের বার আমায় দিয়ে পুরো অফিস পরিষ্কার করিয়েছে, এবার না জানি কি করায়। হ্যাঁ, আমার কি দোষ? মানবতা কোথায়? হুই মা, আবার ওয়াশরুমে যেতে হবে। বলে দৌড়ে ওয়াশরুমে যায় নাবিল। জাভেদ ফোঁস করতে করতে নিজের শার্ট খুলে ফেলে। জারিনের চোখ আটকে যায় জাভেদের জিম করা অ্যাথলেটিক দেহে। কিছু বলবে ও, এর আগে আবারও জাভেদ ওর ঠোঁটে হামলে পড়ে। সাথে হাতের অবাধ্য বিচরণ তো আছে। পুরো রুম জুড়ে দুজনের শ্বাস প্রশ্বাসের শব্দ পাওয়া যাচ্ছে। অনুভব করছে দুজনকে খুব কাছ থেকে, গভীরভাবে। সকালের স্নিগ্ধ আলো চোখে পড়তেই জারিনের ঘুম ভেঙে যায়। নড়ে উঠতেই সারা শরীরে ব্যথা অনুভব হয়। এই ব্যথার সাথে জারিনের একদম নতুন পরিচয়, নতুন অনুভূতি। তবে এই ব্যথার মাঝেও একটু সুখ খুঁজে পাচ্ছে জারিন। কি হলো, নড়াচড়া করতে কষ্ট হচ্ছে? সোফায় বসে জারিনের পানে দৃষ্টি রেখে প্রশ্ন করে জাভেদ। জারিনের চোখ সেদিকে যেতে রাগ চড়ে যায় মাথায়। আমায় কষ্ট দিয়ে নিজে আরাম করছেন, লজ্জা লাগে না আপনার? এমা, এটা লজ্জার কাজ কে বললো তোমায়? আরও তোমার গর্ব হওয়া উচিত। তুমি একজন আদর্শ স্বামী পেয়েছ, যার ছোঁয়ায় তুমি সুখ পাও খুঁজে। অসভ্য বেটা ছেলে। ছোট বন্ধ করে বলে জারিন। উফ কিটেন, নতুন কিছু বলো। বিয়ে হয়েছে 1 মাস 15 দিন হলো। এই 1 মাসে আমার সামনে আমাকে 76 বার অসভ্য বলছো। এটা শুনতে শুনতে কানে তালা লেগে গেছে এক প্রকার। নতুন কিছু ট্রাই করো। জাভেদের কথায় জারিন অবাক না হয়ে পারে না। কতবার অসভ্য বলে এটাও গুণে রাখি, এটা কোনো কথা? নিজেকে প্রশ্ন করে জারিন। লুচ্চা বলে ডাকি? নতুন আর কিউট একটা ডাক আপনার সাথে একদম পারফেক্ট যায়। দাঁত বের করে হেসে বলে জারিন। ইডিয়েট একটা। বলে জাভেদ ধমকে ওঠে জারিনকে। জারিন ভেঙচি কাটে। জাভেদ কিছু না বলে নিজের মুখটাকে গম্ভীর করে রুম থেকে বের হয়ে যায়। জারিন একা একা বিড়বিড় করে, সিনেমায় কি সুন্দর সকালবেলা মর্নিং কিস দিয়ে হাজব্যান্ড তার ওয়াইফের ঘুম ভাঙায়, এদিকে আমার তালি দেয়া কপাল ঘুম থেকে উঠতেই ধমক খাওয়া শুরু। একা একা কি বিড়বিড় করছো? উঠে এই খাবারগুলো খাও। জাভেদের ডাকে জারিন নিজের চিন্তা থেকে বের হয়ে যায়। জাভেদের হাতের পানে তাকিয়ে দেখে ডিম, দুধ আর কলা নিয়ে এসেছে ও। আমাকে উঠতে সাহায্য করুন। জারিনের কথায় জাভেদ খাবারের প্লেটটা টি টেবিলের ওপরে রেখে জারিনকে ধরে বসায়। খেয়ে তাড়াতাড়ি পেন কিলার খেয়ে নেবে। প্রথম সব মেয়েদেরই অবস্থার মধ্য দিয়ে যেতে হয়। জাভেদের কথায় জারিন ভ্রু কুঁচকে প্রশ্ন করে, আপনি জানলেন কি করে যে সব মেয়েদের এই সমস্যা ফেস করতে হয়? কজনের সাথে সম্পর্ক আছে আপনার? হ্যাঁ, থাপ্পড় খেতে না চাইলে তাড়াতাড়ি খাবার ফিনিশ করো। আর একটা আলতু ফালতু কথা বলবে
তো রাতে যে কাজ করেছি সেটা আবার স্টার্ট করব। জাবেদের ছাড়ি খেয়ে জারিন চুপ থাকে, কিছু বলার সাহস পায় না, যদি কিছু করে বসে। জাবেদ রেডি হয়ে অফিসের উদ্দেশ্যে চলে যায়। যাওয়ার আগে জারিনকে ঘরে থাকতেই বলে, অসুস্থ শরীর নিয়ে ঘর থেকে বের হতে মানা করে যায়। জাবেদ অফিসে আসতে সকল স্টাফ দাঁড়িয়ে তাকে সালাম জানায়। সকলে ভীষণ ভয় পায় জাভেদকে। নিজের বরাদ্দ কেবিনে ঢুকতে নাবিলকে দেখে রুমের সোফায় চিত হয়ে শুয়ে আছে। নাবিলের এমন কাছে বিরক্ত জাভেদ চুপচাপ নিজের চেয়ারে বসে। একটা ডাক দেয়, তবে কোনো সাড়া মেলে না নাবিলের। তাই ফোন বের করে নাবিলের নাম্বারে কল করে। কলে শব্দে ধরফড়িয়ে উঠে বসতে গেলেই ধূপ করে সোফা থেকে মেঝেতে বসে পড়ে। ওরে বাবা গো, আমার কোমরখানা গেল রে। বলে নাবিল আহাজারি শুরু করে। নাবিল, স্টপ ইউর ড্রামা। জাবেদের শক্ত কণ্ঠে নাবিলের আহাজারি থেমে যায়। অবাক চোখে জাবেদের দিকে তাকিয়ে বলে, এ মা, আপনি কোথা থেকে টপ করলেন? হোয়াট ননসেন্স। জাবেদের ধমকে নাবিল তাড়াতাড়ি করে বলে, মানে আপনি কখন আসলেন ভাই? যখন তুমি মরার মতো ঘুমিয়েছিলে। আসলে হয়েছে কি, কাল সারা রাত ছোট ঘর বড় ঘর করতে যেয়ে আমার ভালো ঘুম হয়নি, তাই চোখটা কখন লেগে আসছিল বুঝতে পারিনি। নাবিলের অসহায় যোগ কণ্ঠে জাবেদের মন গলাতে পারল না। কালকের বেটাইমে ফোন দেওয়ার কারণে ভালো মতো চুমু খেতে পারেনি জারিনকে। এটা নিয়ে আফসোসের শেষ নেই জাবেদের। তাই নিজের গাম্ভীর্যতা বজায় রেখে বলে, আমার কেবিনে কেন এসছ? নিজের কেবিন থাকতে যে ফাইলগুলো দিয়েছিলাম সব দেখে কমপ্লিট। নাবিল কাচুমাচু ভাব করে বলে, আসলে ভাই এই ডায়রিয়ার কারণে কিছুই করতে পারিনি, আর আমার ছুটি চাই আজকের জন্য। এখন আমি অসুস্থ, ছুটির জন্য আপনার কেবিনে বসে আপনার অপেক্ষা করছিলাম। কোনো ভাই যা বলার পরে বলবেন, এখন আমায় জলদি ওয়াশরুমে যেতে হবে, আমি আসছি। বলেই নাবিল জাভেদের কেবিন থেকে বের হতে নেয়। তবে জাভেদ বলে ওঠে, দাঁড়াও, যেতে পারবে বাইরে যদি আমার শর্ত মানো। নাবিল ভ্রু কুঁচকে বলে, ওয়াশরুমে যেতে আবার কিসের শর্ত? এখানে যাওয়া তো প্রত্যেক মানুষের মৌলিক অধিকার। তোমার ফালতু মুখটা অফ রাখো নাবিল। আমার শর্ত মানলে এই কেবিন থেকে বের হওয়ার অনুমতি তুমি পাবে। নাবিল দ্রুততার সঙ্গে বলে। কি শর্ত ভাই, তাড়াতাড়ি বলুন। জাভেদ বাঁকা হেসে বলে, শর্ত নম্বর 1, রাত 10টার পরে আমাকে ফোন দেওয়া যাবে না। এতে আমার কাছে ব্যাঘাত ঘটে। ওটিপি কল দেওয়ার প্রয়োজন হলেও কল দিবে না। আর শর্ত নম্বর 2, এখন এই মুহূর্তে তোমাকে বেবি ডল এই গানের তালে তালে নাচতে হবে। যদি না নাচো তাহলে সারাদিন এখানে আটকে থাকতে হবে তোমায়। ওয়াশরুমে যেতে পারবে না। এখন তোমার ডিসিশন কি করবে। ওয়াশরুমে বা ছুটি পেতে হলে আগে এই শর্তগুলো পূরণ করতে হবে। নাবিল হাঁ করে তাকিয়ে আছে জাভেদের দিকে। এটা কোনো শর্ত? প্রথমটা না হয় মানা গেল, কিন্তু দ্বিতীয়টা, এটা কি আদৌ সম্ভব? নিজের মুখটা কাঁদো কাঁদো করে বলে, ভাই আপনার পায়ে ধরি, এমন শর্ত দেন না। আমি নাচতে পারবো না, আর আমায় খুব জলদি ওয়াশরুমে যেতে হবে, প্লিজ যেতে দেন। নো ওয়ে, যা বলেছি তাই করতে হবে। নাও, নাচ শুরু করো। নাবিল আর কোনো সুযোগ না পেয়ে হো বেবি ডল মে সোনে দি এই গানে নাচ শুরু করে। জাভেদ হাতের ফোন নিয়ে নাড়াচাড়া করতেই করতে নাবিলের অসহায় মুখটা দেখতে থাকে। অল্প গানে নাচার পরে নাবিলকে কেবিন হতে বের হওয়ার অনুমতি দেয় জাভেদ। অনুমতি পেয়ে রকেটের গতিতে নাবিল ওখান থেকে চলে যায়। জাভেদ নিজের ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটিয়ে বলে, আশা করি এরপর আর আমার ফোন দিয়ে রাতে ডিস্টার্ব করবে না, নাহিয়ান নাবিল আহমেদ। এরপর নিজের কাজে মনোনিবেশ করে। এরকম নতুন নতুন ভালোবাসার গল্প শুনতে আমাদের স্টোরি অফ মুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।